কি লোভনীয় ওই গন্ধ! কতদিন মাংস খাওয়া হয়নি। কথাটা বলেই সে ঝাঁপিয়ে পড়ল সেই আধ খাওয়া ছিন্ন ভিন্ন মৃতদেহের ওপর। তারপরে তার শরীর থেকে মাংস খুবলে কচকচ শব্দ করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। সেই আলো আধারে তার মুখ দেখলে বোঝা যায় অনেক বছর পর যেন সে অমৃত সুখ গ্রহণ করছে। ঠিক তখনই অন্ধকারে কালো ছায়ার মতো কে যেন চিৎকার করে বলল, ওই আসছে, ওই আসছে, ওই সে আসছে। আবার এসেছিস কেন? কি হয়েছে? একজন এই পথেই আসছে। কাল সকালের দিকে সে এই পথে চলে আসবে। তাহলে তো ভালোই হলো। কাল অমাবস্যা, কাল রাত্রে যদি কাউকে বলি দেয়া যায় তাহলে তো বেশ ভালোই হবে। তার লক্ষণ খুব ভালো, কিন্তু তার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। তাকে এত সহজে... তুই জানিস না আমি না শুনতে পছন্দ করি না। এক্ষুনি যা, এক্ষুনি গিয়ে অপেক্ষা কর। কাল সকালে সে এলো, তারপর তাকে সন্ধ্যের সময় আমার কাছে নিয়ে আসবি। আমি সব কিছু তৈরি করে রাখবো। এখন আমায় খেতে দে আমায়। কালো ছায়াটা আবার যেন অন্ধকারে মিলিয়ে গেল। সাধুর মুখের এক পাশ থেকে পেয়ে পড়ছে রক্ত। একটা টাটকা মৃতদেহ শেয়ালগুলো কোথা থেকে জোগাড় করেছে কে জানে, তবে একেবারে টাটকা নয়, কয়েকদিন আগেই মরেছে। রক্ত জমাট বেঁধে গেছে। মাংসের গায়ে কামড় দিতেই যেন সাধুর চোখ আবেশে বুঝে আসতে লাগলো। একসময় সে আর বসে থাকতে পারলো না, মাটির উপরেই শুয়ে মাংস কামড়াতে লাগলো। তার গোটা শরীর উলঙ্গ, লজ্জা নিবারণের সামান্য কাপড়টুকুও নেই। ধুলোর মধ্যে শিশুর মতো মাংস খেতে খেতে সে খিলখিলিয়ে হেসে উঠল। কখনো কখনো গম্ভীর স্বরে কি যেন অদ্ভুত উচ্চারণ করতে লাগলো। চারপাশের বাতাসটা ভারী হয়ে উঠল মাংসের গন্ধে। তারপর সবকিছু মিলিয়ে আসতে লাগলো অন্ধকারে। তারপরে বৃষ্টি নেমে ঝমঝম করে। হঠাৎ করে যা বৃষ্টি নামলো, আমি ভাবলাম তোমরা আর আসবে না। এমন বৃষ্টির মধ্যে তো বাইরে বেরোনো সম্ভব নয়। আমরাও তো ভেবেছিলাম আজকে আসবো না, কিন্তু তারপর দেখলাম বৃষ্টি সামান্য কমেছে, তাই বর্ষাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টির মধ্যে বাড়িতে থাকা মানে তো গোটা দিনটাই মাটি হয়ে গেল। ঠাকুরমশাই, আরে আপনি তো জানতেন আমরা আসবো, তাই না? আপনি তো সব কিছুই আগে থেকে বুঝতে পারেন, তাহলে এ কথা বলছেন কেন? সব কিছু আগে থেকে বুঝতে পারা এত সহজ ব্যাপার নয়। তুমি যদি ভেবে থাকো আমি বাড়িতে চুপ করে বসে রইলাম আর সব কিছু নিজে থেকেই বুঝতে পেরে গেলাম, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। বোঝার জন্য অনেক কিছু করতে হয়। সে না হয় আমরা কিছুই বুঝবো না। তাছাড়া আপনিই তো বলেন, তন্ত্রের বহির্ভূত মানুষদের কাছে সমস্ত কিছু বলা সহজ ব্যাপার নয়। সে যাই হোক, আপনি বৃষ্টির কথা বলছিলেন। তারানাথ ঘরের বাইরের দিকে তাকালো। ঝমঝম করে পড়তে থাকা বৃষ্টিটা এখন ঝিরিঝিরি হয়ে এসেছে, যেটা তারানাথের কথায় ছাগল তাড়ানোর বৃষ্টি। সেদিকে তাকিয়ে তারানাথের মুখে সামান্য হাসি ফুটে উঠল। এই বৃষ্টির সময় অনেক কিছু মনে পড়ে যায়, বুঝলে। আকাশে যেমন সাদা মেঘ দেখলে অনেক দূরের কথা ভাবতে ভাবতে মনটা কেমন উদাস হয়ে আসে, তেমন ভাবে বৃষ্টি দেখলে বিপদের কথা মনে হয়। গ্রামের দিকে টানা 3 দিন বৃষ্টি হলে মানুষকে যে কি বিপদে পড়তে হয় তা তোমরা বুঝবে না। তাছাড়া বৃষ্টির সাথে আমার জীবনের অনেক কিছুই জড়িয়ে আছে। সে যাই হোক, বৃষ্টির কথা বলছিলাম না, একবার একটা গ্রামে গোরস্থানের কাছে গিয়ে পড়েছিলাম, আর সেইখানে একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল। ভাবছি সেটাই তোমাদের বলি, আর বৃষ্টিও পড়ছে, ভালোই লাগবে। গোরস্থান মানে কবরস্থান? কিন্তু হঠাৎ আপনি কবরস্থানে গেলেন কেন? আরে বড় আশ্চর্যের ব্যাপার তো সেটাই। এমন অদ্ভুত সে ব্যাপারটা ঘটেছিল যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে বার করতে পারিনি।
তোমরা শোনো, শুনেই দেখো যদি তোমরা কিছু বার করতে পারো। পাসিং শোটা শেষ হয়ে এসেছিল। অবশিষ্ট অংশটা আঙুলের ডগায় করে বৃষ্টির মধ্যে বাইরে ফেলে দিয়ে তারানাথ বলতে শুরু করে। তখন বর্ষার সময়, আর বর্ষার সময় বেশিরভাগ বছরেই আমি বাড়িতে ফিরে আসতাম, কিন্তু তখন ছিলাম বাড়ি থেকে অনেক দূরে, তাই ফিরে আসার কথা ভাবা কিংবা ইচ্ছে কোনোটাই হয়নি। তাছাড়া বর্ষার সময় যাতায়াত খুব একটা সহজ হতো না। অনেক দূর থেকে বাড়ি ফেরার পথেই হয়তো আমাকে কোথাও একটা আটকে পড়তে হতো, কিন্তু যেখানে ছিলাম সেখানে বন্যা হয়নি। সেদিকটা সামান্য উঁচু, আর আশেপাশে নদী নালা কম, তার জন্যই বোধহয় বা গ্রামে জল জমেনি। গ্রামের বাইরের দিকে একটা নদী ছিল, আর সেটা কানায় কানায় ভরে এলেও জল কিন্তু গ্রামে ঢুকতে পারেনি। সেই গ্রামেই ছিলাম 2 দিন। তৃতীয় দিন সেখান থেকে বেরিয়ে পড়লাম। পরদিন অমাবস্যা। ইচ্ছে ছিল যদি কোনো রকমে ঘুরে কোনো ফাঁকা স্থান বা শ্মশান কিছু পাওয়া যায়, তাহলে একটু একা নিভৃতে সাধনা করা যাবে। আর যদি সব পাওয়া যায় তাহলে তো আরো ভালো কথা, তাহলে একবার সব সাধনাটাও করা যেতে পারে। মনে মনে এমন অনেক কথা ভেবে অমাবস্যার যেদিন তার 2 দিন আগে বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে। পথে হাঁটতে হাঁটতে যখন অন্ধকার নামলো, তখন গিয়ে আশ্রয় নিলাম গ্রামের বাইরের দিকে একটা জঙ্গলের মতো জায়গায়। সেখানেই রাতটা কাটালাম। সেদিন বৃষ্টি হয়নি। পরদিন সকালে সেখান থেকে হাঁটতে হাঁটতে আরো খানিকটা এগিয়ে যেতেই বুঝতে পারলাম যে দূরে গ্রামের সীমানা দেখা যাচ্ছে। তাই একটা গাছের তলায় খানিকক্ষণ জিরিয়ে নিয়ে আবার উঠতে যাব, এমন সময় দেখি একটা মেয়ে মানুষ আমার দিকেই হেঁটে আসছে। তার গায়ে একটা সাদা রঙের শাড়ি জড়িয়ে রাখা, দেখে মনে হলো বিধবা। কিন্তু এমন নির্জন পথে একাকী মেয়ে মানুষটা কোথায় চলেছে সেটা বুঝতে পারছিলাম না। সে আমায় দেখতে পেয়ে গাছতলা থেকে একটু আগেই থমকে দাঁড়ালো। তারপর কি যেন ভেবে নিয়ে বলল, আপনাকে দিয়েই হবে, আপনিই পারবেন। আমাকে একটু সাহায্য করুন দয়া করে, বড় বিপদে পড়েছি। আমি কিন্তু আশেপাশে কাউকে পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু আপনি এখানে কি করছেন? আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছি না। এখান থেকে তো পাশের গ্রামটা অনেক দূরে, প্রায় 1 বেলার হাঁটা পথ। এত দূর পথ আপনি হেঁটে হেঁটে যাবেন? কি করব বলুন তো, বড় বিপদে পড়ে গেছি আসলে। আসলে আমার বাড়িতে, আপনাকে যে কি করে বলি। বুঝতে পারলাম সে এমন একটা বিপদে পড়েছে যেটা আমাকে বলতে চেয়েও বলতে পারছে না। তাই আমি বললাম, যদি মনে হয় যে আমাকে বলতে পারছেন না, তাহলে থাক। কিন্তু আপনার বিপদে কি আমি সাহায্য করতে পারি? সাদা কাপড়ের আড়ালে তার মুখটা একবার দেখা গেল। টানা টানা 2টো চোখ, মুখের রং একটু ফর্সার দিকে। মুখের অবয়বও বেশ ভালো, পাতলা ঠোঁট, লম্বা নাক। তার পরনে শুধু একটা সাধারণ শাড়ি জড়িয়ে রাখা, আর কিছুই নয়। তবে তার মধ্যে তার মুখ যেটুকু দেখা যাচ্ছে তাতেই বোঝা যায় সম্ভ্রান্ত পরিবারের কোন একজন গৃহিণী। আপনি আমার সঙ্গে যাবেন? আসলে আসলে হয়েছে কি, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। স্বামী মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকেরা আমায় খুব একটা পছন্দ করতো না, তাই ছেলেটাকে নিয়ে এক কাপড়ে আমি বেরিয়ে এসেছি। কিন্তু ওই গ্রামের বাইরের দিকে একটা কুঁড়ে ঘরে থাকতাম। কিন্তু আজ সকাল থেকেই ছেলেটার ভীষণ জ্বর, কিছু বুঝতে পারছি না। তাই যদি একটু যেতেন ভালো হয়। বুঝতে পারলাম স্ত্রীলোকটি বড় বিপদে পড়েছে, তাই আর তো চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না। তবে এর মধ্যে একটা ব্যাপার ছিল, এই স্ত্রীলোকটি কিন্তু আমার একদম কাছে আসছিল না, খানিকটা দূরেই ছিল। আমি রাজি হতেই
সে সামনের দিকে হাঁটতে শুরু করলো। আমায় বলল, কিছু মনে করবেন না, আমার বাড়িতে লোক আছে তো, আর তাই বাইরের লোকেদের কাছ থেকে একটু দূরে দূরে থাকি। ছেলেটার এমন হলো তাই, না হলে আমি আর আপত্তি করলাম না। তবে বাতাসে কেমন একটা গন্ধ পেয়েছিলাম। মনে হলো ফাঁকা জায়গা, এখানে এমন গন্ধ থাকতেই পারে। তাই কিছু না ভেবে তার সঙ্গে হাঁটতে লাগলাম। যখন আমি গাছতলায় এসে বসেছিলাম তখন সকাল সামান্য পেরিয়েছে। হাঁটা শুরু করতে করতে প্রায় দুপুর হয়ে এসেছে। হাঁটছি তো হাঁটছি, মাঝে মাঝে যে টুকিটাকি কথাবার্তা বলছে, আবার মাঝে মাঝে চুপ করে আছে। দূরে গ্রামের রেখা বেশ ভালোভাবেই দেখা যায়। পথটা সোজা, সামনে গিয়ে তারপরে ডান দিকে গ্রামের পথ। কিন্তু সামনের ওই বাঘটা যত কাছে মনে হয়েছিল ততটা কাছে কিন্তু ছিল না। অনেকক্ষণ পথ হেঁটে আসছি, তখনও দেখি সেই বাঘ অনেক দূর। আমি বললাম, আচ্ছা, আর কতক্ষণ লাগবে? মানে এতক্ষণ ধরে হাঁটছি, তারপরেও বিকেলও প্রায় হতে চললো। আর আপনার ছেলে আছে কোথায়? এত দূর আপনি হেঁটে এসেছিলেন? বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু ঝোঁকের মাথায় কখন এত দূর এসে পড়েছি বুঝতে পারিনি। আপনি না থাকলে কি করে যে ফিরতাম তা উপরওয়ালাই জানেন। হয়তো আজ আর ফিরতাম না। এই কথা বলতে বলতে সে আমায় নিয়ে চলল। প্রায় বিকেল হয়ে এসেছে। এমন সময় আমরা গিয়ে পৌঁছালাম সেই পথের বাঁকের কাছে। এখান থেকে এখনো গ্রামটা বেশ খানিকটা দূরে। বুঝতে পারছিলাম এভাবে হাঁটলে আমরা গ্রামে পৌঁছবো সন্ধে হওয়ার পরে। মেয়েটি হঠাৎ করেই ডান দিকে পথের দিকে তাকিয়ে কি যেন একটা বলে উঠল। আমি বললাম, কি হলো, হঠাৎ পথ বদল? আমার ঘর ওই দিকে নয়, এই পথে। চিন্তায় পথ ভুল করে ফেলেছিলাম। আপনি আসুন আমার সঙ্গে। আমি তার কথা মতো অন্যদিকে তাকালাম। বাঁদিকে একটা পায়ে চলা পথ এগিয়ে গেছে সামনের দিকে। বুঝতে পারলাম এ পথে লোকজন সামান্য যাতায়াত করে। তবে দুপাশে ছোট ঝাঁকড়া মতো জঙ্গলও রয়েছে। তবে কি বাড়ি থেকে কোনো বিপদে পড়ে আশ্রয় নিয়েছে জঙ্গলের ভেতরে? নিশ্চয় কোনো কুঁড়ে ঘরে তারা আশ্রয় নিয়েছে। তার পরনের সাদা কাপড়টা বেশ দামি বলে মনে হলো। শুধু সামান্য মলিন হয়ে এসেছে, এখন চোখে পড়ল। কি আর করা যায়, তার সঙ্গে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের পথ দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। সেই জঙ্গলের পথ আর শেষ হয় না। একসময় কেমন সন্দেহ হতে লাগলো। ভালো করে এদিক ওদিক তাকিয়ে দেখলাম, না, জঙ্গলের পথ ঠিকই তো রয়েছে। আমি হেঁটেও চলেছি সামনের দিকে। মেয়েটিও মাঝে মাঝে তার ছেলের কথা বলছে। আবার মাথার ভেতর কেমন যেন সব এলোমেলো হয়ে যেতে লাগলো। একসময় বাধ্য হয়ে আমি বললাম, আচ্ছা, আমরা কোথায়, কোন পথে চলেছি? ব্যাপারটা কি বলুন তো? এই আরেকটু, আমরা যে পথে চলেছি সে পথে আরেকটু গেলেই আমার কুড়ে ঘর আসবে। তার সঙ্গে তবুও হাঁটতে লাগলাম। মনের মধ্যে কিন্তু এবার কেমন যেন সন্দেহ হতে শুরু করেছে। সেই দুপুর থেকে আমরা হাঁটছি। আমরা গ্রামের মাঝামাঝি থেকে এই পথ বদলে নিয়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি কিছুই বুঝতে পারলাম না। এইখানে তারানাথ একবার চুপ করতেই কিশোরী বলে উঠল, ব্যাপারটা কি হলো বলুন তো? আপনি আমাদের বলছিলেন অশুভ কোনো কিছু হওয়ার আগে আপনি তার অনুভব করতে পারেন, কিন্তু এখানে যে কিছু একটা হতে চলেছে তা বুঝতে পারছি, অথচ আপনি কিছুই বুঝতে পারেননি। এ প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম অনেক পরে। মনের মধ্যে একটা কৌতূহল হলেও অশুভ কোনো কিছুর ইঙ্গিত আমি কিন্তু তখনও পর্যন্ত পাইনি। তার সঙ্গে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের মতো জায়গাটা পেরিয়ে
খানিকটা ফাঁকা মতো একটা জায়গায় চলে এলাম। একটু দূরে মনে হলো ঢিবি রয়েছে, এখানে ওখানে উঁচু হয়ে রয়েছে। সন্দেহ হতেই প্রশ্ন করলাম, এটা কোন জায়গা? এ হলো কবরখানা। ওই কবরখানা পেরিয়ে আমার সেই ছোট্ট কুড়ে ঘর। এদিকে লোকজন খুব একটা আসে না তেমন। মেয়েটার কথায় আমি অবাক হয়ে গেলাম। এমন আর ঠিক তখনই প্রথমবারের জন্য আবার একটা কথা মনে হলো। মেয়েটা গ্রাম থেকে এত দূরে এসে কুঁড়ে ঘরে থাকতে শুরু করেছে ঠিকই, কিন্তু তার শিশুকে এমন সময় তো আবার এতটা সময়ের জন্য একা রেখে এসেছিল। কাজটা কি কোনো মায়ের পক্ষে সম্ভব? তবু যে পথে এসেছি সে পথে যেন ফিরে যাওয়ার রাস্তা নেই, তাই হাঁটতেই লাগলাম। আরো খানিকটা হাঁটতে হাঁটতে চারপাশটা কেমন যেন আধার হয়ে আসতে লাগলো। কুঁড়ে ঘরটা ভালোভাবে দেখতে পেলাম না। এত অন্ধকারের মধ্যে যে কিছু একটা আছে সেটা শুধুমাত্র বুঝতে পারলাম। যে মেয়েটির সঙ্গে এগিয়ে গেছি সে প্রথমেই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমায় অভ্যর্থনা করার মতো কোনো কথাই সে বলল না, কিন্তু এতটা পথ যখন এসেছি তখন আর কি করা যাবে। আর রাতও হয়েছে, অগত্যা কোনো উপায় না দেখে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। আর সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। দুটো চোখ বন্ধ হয়ে গেল। প্রায় এক মুহূর্তের জন্য পড়েই যাচ্ছিলাম, কিন্তু তার আগে কুঁড়ে ঘরের একটা দেওয়ালে হাত ধরে তাড়াতাড়ি নিজেকে সামলে নিতে যাব এমন সময় আমার চোখের সামনে থেকে দেওয়ালটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। আস্তে আস্তে গোটা বাড়িটাই আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আজব কাণ্ড! এই অন্ধকারে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশে কিছু নেই, অথচ কিছুক্ষণ আগে এখানে একটা আস্ত কুঁড়ে ঘর ছিল। কিন্তু না, একটু ভুল বললাম। আরো একটা জিনিস আছে। একটু দূরে কোথাও যেন আগুন জ্বলছে, আর কে যেন গম্ভীর গলায় কিছু একটা মন্ত্র উচ্চারণ করছে। এই তো এসেছে, এসেছে। ওকে ওকে নিয়ে আয়, ওকে ভালো করে বেঁধে আমার কাছে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে কি যেন একটা হলো, বুঝতে পারলাম না ঠিক। একটা গাছের শেকড় যেন আমাকে জড়িয়ে ধরতে শুরু করছে। ততক্ষণে বুঝতে পেরেছিলাম যে কোনো বিপদে পড়েছি, তাই কোনো রকমে গাছের শেকড়গুলো ছাড়াবার চেষ্টা করতে লাগলাম। দু হাতে গাছের শেকড় ছাড়াতে গিয়ে বুঝতে পারলাম সেগুলো কি ভীষণ ঠান্ডা। গাছের শেকড়গুলো কোমর পর্যন্ত আর হাতের আঙুল থেকে প্রায় কাঁধ পর্যন্ত দু হাতে একসাথে জড়িয়ে ফেলল। মাটির ওপর ধপ করে পড়ে যেতেই বুঝতে পারলাম মাটিটা সামান্য নরম। বৃষ্টির জলে মাটি ভিজেছে। আর তারপরেই কেমন যেন মনে হলো, আশ্চর্য তো, কাল রাতে বৃষ্টি হয়েছে, অথচ এতক্ষণ ধরে আমি হেঁটে এসেছি, কোথাও সামান্য ভিজে ছিল না তো। আর এখন কোনো রকমে বললাম, কে তুমি? আমায় এভাবে আটকেছো কেন? রক্ত চাই, তোর রক্ত। অনেক দিন ধরে এই পথে কেউ আসে না, গ্রামের লোকেরাও না। তুই এসেছিস, কাল অমাবস্যা, কাল তোকে বলি দেবো। আর তারপর কিন্তু কিন্তু তোর মধ্যে যেন কি একটা দেখতে পাচ্ছি, এটা এর আগে আর কারোর ভেতর দেখিনি কখনো। এই কথা বলে সাধু তার হাতের মশাল তুলে নিল। আর তখনই আমি দেখতে পেলাম সাধু থেকে একটু পিছনে দাঁড়িয়ে রয়েছে সেই স্ত্রী লোকটি। তার মাথার আঁচল এখন সরে গেছে। তার চোখের দৃষ্টি দেখে আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। এই দৃষ্টি মানুষের হতে পারে না। চোখের সামনে দেখতে দেখতে কেমন যেন তার গোটা শরীরটা বদলে গেল। এই সাদা কাপড় পরা সেই স্ত্রীলোকের পরিবর্তে
একটা কালো কুচকুচে মূর্তি যেন একবার দেখা দিয়ে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। চাপা একটা হাসির শব্দ শুনতে পেলাম। সাধু ততক্ষণে আমার দিকে একটু এগিয়ে এসেছে। আবার কপালের ঠিক মাঝখানে হাত রেখে সাধু বলল, সাধক, জন্মের ক্ষণ ভালো, ভাগ্য প্রসন্ন, সাধনা সামান্য হয়েছে, বেশ ভালো, কিন্তু সাধককে তো বলি দেওয়া যাবে না, তাছাড়া সাধকের রক্তে তো সাধনা হবে না। আমি তখন বললাম, রক্ত দিয়ে সাধনা ঠিক আছে, কিন্তু নিরীহ মানুষকে বলি দিয়ে সাধনা করা অন্যায়। কোনো কিছুই কোনো অন্যায় নয় রে সাধনার জন্য। অনেক সময় অনেক কিছু করতে হয়, কিন্তু তোকে আমি মারতে পারবো না, তোকে ছেড়ে দিতে হবে। তবে তবে সাবধান, এখানকার কথা যেন কাউকে বলিস না, তাহলে কিন্তু তোর তোর খুব বিপদ হবে। আজ রাতটা এখানেই থেকে যা, আর কাল সকালে এখান থেকে চলে যাবি। কথাটা বলে সেই সাধু আমার দিকে এগিয়ে এলো। আমার হাত পাটা আগের মতো সেই শেকড় দিয়ে বাঁধা ছিল। সেই শেকড়গুলো ধীরে ধীরে আলগা হয়ে গেল। সাবধানে থাকিস, এখানে কিন্তু শিয়ালের দল আছে। মানুষের মাংস খেতে তাদের কোনো আপত্তি নেই, যদিও আমি মানুষের মাংস খাই, তবে মরা মানুষের মাংস ছাড়া খাই না। এই কথা বলে সাধু আমার কোনো কথা না শুনে পেছনের দিকে হেঁটে গেল। অন্ধকারে চারপাশটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। আমি বিপদে পড়লাম। মাটির ওপরে এমন ভাবে পড়ে আছি, যদি কোনো সাপ খোপ এসে পড়ে তাহলে তার হাত থেকে বাঁচার কোনো উপায় বা আশা কোনোটাই আমার কাছে নেই। অবাক হয়ে দেখলাম কোনো কিছুই আমার মনে পড়ছে না। বিশেষ কিছু মন্ত্র আছে যা পড়ে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আশেপাশের পরিবেশের অশুভ ভাবটা কেটে যাবে। তারপর আমি এখানে নিশ্চিন্তে এইভাবে পড়ে থাকবো সকাল না হওয়া পর্যন্ত। কিন্তু আশেপাশের বাতাসটা যেমন ভাবে রয়েছে তাতে নিশ্চিন্ত ভাবে থাকা যাচ্ছে না। মধু সুন্দরী দেবী, মাতু পাগলি, কাল ভৈরব সবাইকে জপ করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই মনোসংযোগ করতে পারলাম না। বুঝতে পারলাম এই স্থানটা এমন যেখানে শুভ শক্তির কোনো কিছু করা সম্ভব নয়। একসময় রাত আরো গভীর হয়ে আসছে। বুঝতে পারলাম কি ভীষণ ঠান্ডা এই কবরখানার পাশে। তার মানে কবরখানা সত্যিই ছিল, নাকি সবকিছুই কোনো একটা মায়া ছিল? আর আপনি কোনো ঘোরের মধ্যে এসব দেখেছেন? ওই ফাঁকা স্থানে যে মেয়েটি আমাকে সঙ্গে করে নিয়ে এসেছিল সে মেয়েটি মানুষ নয়, সে মানুষের শরীর ধারণ করেছিল মাত্র। এই কারণেই সে আমার থেকে দূরে দূরে হাঁটছিল। আর একটু কাছে গেলেই হয়তো আমি বুঝে ফেলতে পারতাম, কিন্তু একজন বিপদে পড়েছে আর একজন স্ত্রীলোক এভাবে আমার সাহায্য চাইছে। তাই শুনে আর দেরি করতে পারলাম না, আর তাতে এই বিপদটা ঘটে গেল। তারপর কি হলো? সারা রাত আপনি সেখানেই ছিলেন? রাতে কিছু দেখেছিলেন? হাত পা বাঁধা অবস্থায় অনেক রাত পর্যন্ত সেখানেই পড়ে রইলাম। তারপর মনে হলো এভাবে শুধু পড়ে থেকে কোনো লাভ নেই। হাতের বাঁধন রয়েছে, পায়েও বাঁধন রয়েছে, কিন্তু হাতের আঙুলগুলো খোলা। হাতের কবজির কাজ পর্যন্ত সেই বাঁধন খুলে গেছে। প্রায় কাঁধের একটু নিচ পর্যন্ত পায়ের বাঁধন, পায়ের পাতার একটু ওপর থেকে হাঁটুর কাজ পর্যন্ত। কোনো রকমে মাটিতে শোয়া অবস্থায় দুটো হাত দিয়ে পায়ের বাঁধনে হাত রাখলাম। ঠান্ডা বরফের মতন যেন সেই শিকড়। কোনো রকমে সেই বাঁধন সরিয়ে ফেলতে গেলাম, কিন্তু না, কোনোভাবে সেই বাঁধন খোলা যায় না। কোনো রকমে সেই অবস্থাতেই জোড়া পায়ে উঠে দাঁড়ালাম। তারপর কিভাবে যে এক পাশ ধরে একটা উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছিলাম সেটা শুধু আমিই জানি।
এভাবেই দেখতে দেখতে গভীর রাত হয়ে এসেছিল। এইভাবে আর চোখ বুজে ঘুমানো যায় না। আমি চিৎকার করে ডাকলাম, কে 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 কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমি বিপদে পড়েছি। কিন্তু আমার কোনো কথা কেউ শুনতে পেল না। মাঝে মাঝে ঠান্ডা বাতাস ছাড়া আর কোনো কিছু শব্দ ভেসে আসছে না। মনে পড়ে গেল একটু আগে কবরস্থান রয়েছে। কবরস্থানের দিকটা ফাঁকা, আর শুধু ফাঁকা নয়, ওই গাছতলা থেকে এখানে আসার আগে গ্রামের পথে আমি লোকজন খুব কমই দেখেছি। এভাবে যে কতক্ষণ কেটে গেছিল মনে নেই, তবে তীব্র শীত আর ক্লান্তিতে আমার দুই চোখ বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে মনে হলো আমার আশেপাশে কারা যেন এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমি সম্বিত ফিরে পেলাম। ভালো করে চারিদিকে নজর পড়তেই মনে হলো নীল চোখের অধিকারী কারা যেন আমার চারপাশে দল বেঁধে এসে পড়েছে। তারা কোনো কথা বলছে না, কিন্তু যেন নির্দিষ্ট কোনো কিছু একটার জন্য গভীরভাবে অপেক্ষা করে চলেছে। আমি আবার গলা তুললাম, তো তোমরা কারা? জবাব দাও, জবাব দাও, আমাকে বলো, দয়া করে বলো। কিন্তু আমার কোনো কথার উত্তর এলো না। তাদের দিক থেকে কোনো শব্দ ভেসে আসলো না। একভাবে দাঁড়িয়ে নীল রঙের কতগুলো চোখ আমায় দেখে চলেছে। একটু পরেই তারা এক পা করে এগিয়ে আসতে লাগলো আমার দিকে, আর আমি তীব্র ভয়ে সেখান থেকে উঠলাম। দেখলাম নীল চোখ নয়, চোখগুলো কেমন যেন সবুজ মতো, আর তাদের উচ্চতা মাটি থেকে খুব একটা বেশি নয়। তাহলে কি শিয়াল? একদল শিয়াল কি আমাদেরকে এগিয়ে আসছে? কিন্তু ওরা সাধারণ শিয়াল বলে মনে হলো না। সাধারণ শিয়াল এত বড় হতে পারে না। অন্ধকার কমে এসে কখন যেন চাঁদের আলো আকাশে উঠেছিল। সেই আলোতেই দেখতে পেলাম অন্তত 2 গুণ বড় প্রত্যেকটা শিয়াল, আর সেই শিয়ালের হিংস্র দাঁতগুলো যেন তীক্ষ্ণভাবে বাইরে বেরিয়ে আসছে। প্রাণপণে নিজেকে সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করলাম। গড়াতে গড়াতে যতটা পারলাম সেদিকে এগিয়ে গেলাম, কিন্তু শিয়ালের দল ততক্ষণে আমায় চারপাশ থেকে ঘিরে ফেলেছে। ওরা এবার একটু একটু করে আমার কাছে এগিয়ে এলো। আমি এমন বিপদে খুব কমই পড়েছি। একটা শিয়াল একদম আমার মুখের কাছে এসে পড়েছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। এই অদ্ভুত কবরখানার পাশেই থাকা জঙ্গলের মতো জায়গাতে শিয়ালের দল যে আসলে অন্য কিছু তা বুঝতে অসুবিধে না হলেও এদের থেকে বাঁচার কোনো রাস্তা আমার কাছে ছিল না। যে শিয়ালটা আমার সামনে এসেছিল তার একটা হাত যেন আমার বাঁধা হাতের কাছে এসে পড়ল। তারপরে শিয়ালের ডাক শোনা গেল। কতগুলো শিয়াল একসাথে ডেকে উঠল। আমি ভয়ে নিঃশ্বাস বন্ধ করে ফেলেছিলাম। শেষ পর্যন্ত শিয়ালের হাতে আমায় জীবন ত্যাগ করতে হবে। কত বিপদ, কত সমস্যার মধ্যে আমি কখনো বিপদে পড়িনি। সেখান থেকে বেঁচে ফিরে এসেছি, অথচ আজ আমার হাতের ওপরে হাত রাখলো। তারপর তার ধারালো নখ দিয়ে একটা হ্যাঁচকা টান দিল। আমার হাত আর তার মধ্যে বাঁধা সেই শিকড়ের মাঝামাঝি জায়গায়। আমি প্রবল আর্তনাদ করে উঠতে যাচ্ছিলাম। ঠিক তখনই হাতের বাঁধনটা আলগা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম পায়ের বাঁধনটাও কে যেন খুলে দিচ্ছে। অবাক হয়ে গেলাম এটা শুনে যে শেয়ালগুলো একসাথে ডেকে চলেছে। আশেপাশের পরিবেশটা আগের মতোই রয়েছে, থমথমে। কেমন একটা অশুভ ভাব, কিন্তু তবুও মনে সাহস পেলাম। তাড়াতাড়ি মাটি থেকে উঠে দাঁড়াতেই বুঝতে পারলাম
শিয়ালের দল সেই সবুজ আর নীলচে চোখ নিয়ে কোন দিকে যেন এগিয়ে যেতে লাগলো। আমার করার কিছুই নেই। এই বিপদ থেকে এই শিয়ালের দল আমায় বাঁচিয়েছে, তাই এখন তাদের অনুসরণ করা ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। তাদেরকে অনুসরণ করলাম। শিয়ালের দল পথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়, আবার পথ চলে। বুঝতে পারছি উঁচু নিচু জমির মধ্যে দিয়ে, ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলেছি। তবে আমার তাতে আপত্তি নেই। গোটা শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে। আগের দিন রাত থেকে কিছু খাইনি, পথ চলতে পারি না, তবুও পথ চলছে। এভাবে চলতে চলতে একসময় দেখি একটা কুঁড়ে ঘরের সামনে এসে পড়েছি। সত্যি সেই কুঁড়ে ঘরের সামনে আগুন জ্বালিয়ে একে যেন বসে আছে। সঙ্গে সঙ্গে মনে হলো এই সেই সাধু। তাহলে সাধু কি আমায় বলি দেওয়ার জন্য এখানে ডেকে আনলো? কিন্তু এইসব কথা ভাবার জন্য তখন মনে সাহস অবশিষ্ট ছিল না। তাই কিছু একটা বলতে যাওয়ার জন্য চিৎকার করতে গিয়েই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। জ্ঞান যখন ফিরল তখন দেখতে পেলাম আমি শুয়ে রয়েছি সেই কুঁড়ে ঘরের মধ্যে। আমার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ঘরে কে যেন দরজায় একটা শব্দ করে যেন ঘরে এসে ঢুকলো। আমি তাড়াতাড়ি উঠে বসতে গিয়ে বুঝতে পারলাম আমার শরীর ক্লান্ত। উঠতে হবে না, বসে থাকো। এখন তোমার শরীর ক্লান্ত, সারা রাত ওইখানে ছিলে, এমনটা তো হবেই। কিন্তু তুমি ওদের ফাঁদে পা দিলে কি করে? আমি তাকিয়ে দেখলাম এই সাধু সেই সাধু নয়। এর মুখে সামান্য একটা হাসি, সৌম্য চেহারা, হাতে একটা কলা। সেই কলাটা সে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বেশ বুঝতে পারছি খিদে পেয়েছে। এই মুহূর্তে আমার কাছে কিছু নেই। গ্রামের দিকে গেলে গ্রামের লোকেরা খাদ্যবস্তু দিয়ে থাকে, কিন্তু গ্রামে খুব একটা যাওয়া হয় না। নিভৃতে এখানেই আমি থাকতে ভালোবাসি। কিন্তু তোমার কি হয়েছিল বলো তো? আমি কলা খেয়ে সামান্য জল খেলাম। তারপর সব কথা সাধুকে খুলে বলতে সাধু বলল, যেই মেয়েটিকে তুমি দেখেছো সে হলো ওই সাধুর পোষা এক অশরীরী। সে রূপ বদল করতে পারে, অনেক ক্ষমতা তার, তাই তুমি কিছু বুঝতে পারোনি। তবে সেই অশরীরী কিন্তু কারোর কোনো ক্ষতি করে না। সে শুধুই সাধুর কাজ পর্যন্ত তাকে দিয়ে যায়। একটা বিশেষ কারণে সে সাধুর কাছে বাঁধা আছে, না হলে সে এমনটা করতো না। আপনি কি করে জানলেন সে এমনটা করতো না? আমি এখন যে কুঁড়ে ঘরে রয়েছি, এই কুঁড়ে ঘরেই সে তার একটা ছেলেকে নিয়ে থাকতো। একদিন ছেলের প্রচন্ড জ্বরের সময় সে ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু সাহায্যের জন্য কাউকে পায়নি। গ্রামের প্রতি তীব্র অভিমানে আর সেখানে যায়নি। পথে পথে ঘুরতে ঘুরতে আমার সঙ্গে তার দেখা হয়। সে আমার এখানে এসেছিল, কিন্তু ততক্ষণে তার ছেলেটি মারা গেছে। পাগলের মতো হয়ে সে এই জঙ্গলের মধ্যে এখানে ওখানে ঘুরে বেড়াতো। তারপর একদিন হঠাৎ করে তার আর কোনো খোঁজ পেলাম না। তারপর জানতে পারলাম সে কোনো এক সাধুর সঙ্গে মিশে কোনো একটা অঞ্চলে সাধনা করছে। সে তন্ত্র সাধনায় নিজের জীবন উৎসর্গ করে তার ছেলেকে ফিরিয়ে আনবে। তখনই বুঝতে পেরেছিলাম ব্যাপারটা খারাপ কিছু। তবে যে কথা তোমায় বলছি তা প্রায় বছর দুয়েক আগের কথা। আমি 2 বছর আগে এখানে এসেছিলাম, আবার এখন এসেছি একটা বিশেষ কারণে। সাধুর মুখে সমস্ত কথা শুনে একটু অবাক হলাম। সে লোকটিকেও আমার কেমন যেন মনে হয়েছিল। তাছাড়া অমন ভাবে কেউ মিথ্যে কথা বলতে পারে না। কিন্তু সব কিছুই তো অতীত, তাই বললাম, কিন্তু আমায় ওরা ধরে আনলো কেন? আর ধরে আনার পর ছেড়েও বা দিল কেন?
তোমায় ওরা ধরে এনেছিল কারণ আজ অমাবস্যা। এই অমাবস্যায় বলি দেওয়ার জন্য তোমায় এনেছিল, কিন্তু পরে পরে বুঝতে পেরেছে যে তুমি একজন সাধক, তখন তোমায় ছেড়ে দিয়েছে। সাধকের বলি তন্ত্র সাধনায় গ্রহণ করা হয় না। বিশেষ বিশেষ কিছু সাধনা ছাড়া এ কাজ সম্ভব নয়, তাই তোমায় তাদের ছেড়ে দিতে হলো। তবে যখনই বুঝতে পারলাম যে তোমার আরো বিপদ রয়েছে, তখনই তোমায় এখানে নিয়ে এলাম। তার মানে আপনি বলতে চাইছেন ওই শিয়ালের দল আপনার হয়ে? সাধু মাথা নাড়লেন, তারপর বললেন, কিন্তু এর একটা সমাধান করতে হবে। ওই সাধুর কাছে যতক্ষণ ওই অশরীরীর ক্ষমতা আছে, ততক্ষণ সে এসব করবে। আর আজ আবার কাউকে বলি দিলে তার ক্ষমতা বেড়ে যাবে। আমি চাই আজ রাতেই তার আস্তানায় গিয়ে তার সাধনা পণ্ড করতে। তাহলে আর কোনো সমস্যা হবে না। না হলে একবার ক্ষমতা পেলে সে ওই গ্রামের মানুষদের ক্ষতি করতে শুরু করবে। তারানাথ আবার চুপ করতেই আমি বললাম, তার মানে এই স্ত্রীলোকটি অশরীরই ছিল, কিন্তু সেদিন রাতে আপনারা এমন কি করলেন যে সে তার সাধনা সম্পূর্ণ করতে পারল না? আমরা সময় বুঝে সেদিন দিনের বেলা ওই কবরখানার আশপাশটা ভালো করে ঘুরে দেখলাম সাধুর আস্তানা কোথায় আছে। সেটা এক সময় বুঝতেও পারলাম, কিন্তু সাধু তখন সেখানে ছিল না। পরিকল্পনা মতো সেদিন বিকেলের পর সেখানে আমরা লুকিয়ে রইলাম একটা গাছের আড়ালে। এক সময় দেখি সাধু একটা বাচ্চা ছেলেকে টানতে টানতে নিয়ে আসতে শুরু করেছে। বাচ্চাটি জ্ঞান হারিয়েছে। তার পেছনে সেই অশরীরী আত্মাকেও দেখতে পেলাম। খবরদার, সাবধান, বলি সে জোগাড় করে ফেলেছে। বলি দিতে পারলে কিন্তু। কিন্তু এই অশরীরী স্ত্রী লোকের আত্মা তার কথা শুনছে কেন? কেন সে এইভাবে তাকে সাহায্য করছে? ওর এমন কিছু একটা ওই সাধুর কাছে আছে যেটা দিয়ে তাকে বশ করেছে। সেটা সাধুর কাছ থেকে নিতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। দিনের আলোতেই দেখলাম সাধুর গোটা শরীর নিরাভরণ, ধুলো কাদায় সমস্ত তার গায়ে লেগে আছে। এক হাতে একটা মোটা লাঠি, গায়ের রং কালো দিকে, মাথা চুলে জটা হয়ে ছড়িয়ে রয়েছে মাথার পেছনে। গোপদারির জঙ্গলের মধ্যে মুখ ভালোভাবে দেখাই যায় না। শরীরে আর কোথাও কিছু নেই, শুধু একটা সুতোর মধ্যে সাদা রঙের কিসের যেন একটা লকেট। কেমন যেন মনে হলো ওই লকেটের মধ্যে সমস্ত কিছু আছে। দেখতে দেখতে তারা বলি জোগাড় করতে লাগলো। আমি অপেক্ষা করতে লাগলাম সঠিক সময়ের জন্য। লোকটিকে একটু পরে আর কোথাও দেখা গেল না। ছেলেটিকে একটা হাঁড়ি কাঠের ব্যবস্থা করে তার কাছে রাখলো সাধু। তারপরে ধুনি জ্বালিয়ে পুজো করতে লাগলো, মন্ত্র বলতে লাগলো। আরো অন্ধকার ঘন হতে লাগলো। তার সঙ্গে পাল্লা দিয়ে যেন জঙ্গলের মধ্যে ঠান্ডা বাতাস সনসন করে এসে আমার গায়ে লাগছে। আমি আর সাধু অপেক্ষা করছি পাথরের মতো হয়ে। কতক্ষণ অপেক্ষা করতে হবে, কি করতে হবে তা কিছুই আমি জানি না, তবু অপেক্ষা করে চলেছি। অপেক্ষার যেন কোনো শেষ নেই। একসময় দেখতে পেলাম সাধু মাটি থেকে উঠে দাঁড়িয়েছে। একটা কুটির মতো সে সত্যি বেঁধেছিল। সেই কুটিরের ভেতরে আমরা ঘুরেও এসেছি, তেমন কিছু ছিল না। দু একটা কাপড় আর সাধারণ পুজোর উপকরণ, এছাড়া কিছুই না। কুটিরের ভেতরে এসে ঢুকেছে। সাধু বলে উঠলেন, তাড়াতাড়ি করো, এক্ষুনি বেরিয়ে আসবে। পুজো শেষের পথে। পূজার কাজ শেষ হলেই সে উঠে বলি দেওয়ার জন্য প্রস্তুত হবে। সেই সময় হাতের খাড়া তুলে নিয়ে সে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে স্থির হবে। সেই সময় এক বিশেষ মন্ত্রোচ্চারণ করতে হবে তার সামনে। ঠিক তখনই তুমি এখান থেকে বেরিয়ে পড়বে। সাধুর কাছে ওই গাছটা আছে, সেই গাছটার কাছে আগে তুমি লুকিয়ে থাকবে। সাধুর গলা থেকে ওই সুতোটা তোমায় ছিঁড়তে হবে, আর তারপর
আমি বেরিয়ে যাব। কিন্তু সাধু যে কিছুক্ষণের জন্য স্থির হবে তার নিশ্চয়তা কোথায়? সাধু এ কথার কোনো উত্তর না দিয়ে বললেন, বেশি সময় নেই, যাও যাও, তৈরি হয়ে নাও। সাধুর কথার অন্যথা আমি করলাম না। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সামনের দিকে। এরপর গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে সেই সাধু বেরিয়ে এলো তার কুটির থেকে। তার হাতে তখন একটা ধারালো খাড়া চকচক করছে। আমি তার ঘরে ঢুকেছিলাম, কিন্তু ও খাড়া খুঁজে পাইনি। নিশ্চয় কোথাও লুকিয়ে রেখেছিল। আজ রাতে একটা বলি দিতে পারলেই আমার কাজ সম্পন্ন হবে। কিছুটা ক্ষমতা আমি তাহলে পেয়ে যাব। তারপরেই গ্রামের লোকেদের এক এক করে বলি দিয়ে আমি হয়ে উঠব সর্বশক্তিমান। কথা বলতে বলতে সাধু এগিয়ে গেল সেই ছেলেটির দিকে। হাড়ি কাঠের কাছে তার মাথাটা ঢোকানো রয়েছে। সাধু মন্ত্র পড়তে পড়তে এগিয়ে আসছে সামনের দিকে। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি সঠিক মুহূর্তের জন্য। সাধুর খাড়া ততক্ষণে মাথার ওপর উঠেছে। মন্ত্র পড়া শেষ করে ঠিক আরেক সাধুর বলা কথা মতো সে চোখ বন্ধ করল। অন্ধকার হলেও সামনে চলতে থাকা আগুনের আলোতে তার বন্ধ চোখ দেখতে পেয়েছিলাম। আর ঠিক তখনই আমি গাছের পেছন থেকে দ্রুত পায়ে এগিয়ে গেলাম সামনের দিকে। সাধু চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিল, তাই প্রথমটা আমায় বুঝতে পারিনি। তারপর যেই পায়ের শব্দ শুনতে পেয়ে আমার দিকে তাকিয়েছে, অমনি সাধুর চোখ যেন রক্তবর্ণ হয়ে উঠল। চিৎকার করে সে বলে উঠল, আমায় আটকাবি তুই? কথাটা বলে সাধু তার হাতের খাড়াটাকে মাথার উপর থেকে নামিয়ে সামান্য ঘুরিয়ে চালিয়ে দিল আমার গলা লক্ষ্য করে। আমি ততক্ষণে বেশ খানিকটা দূরে। তবু তার সে আঘাতটাকে সামলানোর জন্য আমি সঙ্গে সঙ্গে মাটির ওপরে বসে পড়লাম। খাড়াটা আমার মাথার ওপর দিয়ে যেন চুল ছুঁয়ে একপাশে সরে গেল। প্রচন্ড বেগে সাধু তার হাতের খাড়া চালিয়েছিল, তাই আমার গায়ে না লাগতেই খাড়াটা ঘুরে গেল। যখনই সেটা ছিটকে গেল অন্ধকারে, আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম সাধুর গলা লক্ষ্য করে। সাধুর গায়ে অসীম জোর। এক হাতে আমায় হাঁচকা ধাক্কায় ফেলে দিল মাটির উপরে, তারপর আমার বুকের ওপর চেপে বসলো। তখনই তোকে মেরে ফেলা উচিত ছিল। তোর শরীর থেকে রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া উচিত ছিল। এইবার আমি তোকে ছাড়বো না। বুঝতে পারছিলাম সেই সাধুর গায়ের প্রচন্ড জোরের সঙ্গে সঙ্গে তার গা থেকে যে গন্ধটা ভেসে আসছে সেটা মোটেই সহ্য করার মতো নয়। সে দু হাতে আমার গলা চেপে ধরেছিল। প্রচন্ড চাপ আর গলা চেপে ধরার জন্য আমার বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করছিল। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো। ওকে ছেড়ে দে শয়তান। এবার সেই কণ্ঠ কিন্তু আগের মতো নয়, কেমন যেন গম্ভীর, কেমন যেন রুক্ষ। তার কথা শুনে সাধু আমায় ছেড়ে দিয়ে পেছনের দিকে তাকিয়ে বলল, তোর এত সাহস? তুই আমায় আটকাতে চাস? তখনও আলো জ্বলছিল। সে আগুনের আলোতেই দেখলাম সাধু নিজের গলার কাছে হাত দিয়ে থমকে গেল। আর সঙ্গে সঙ্গে আমি সামান্য হেসে বললাম, কি করছো বলো তো? এই কালো রঙের সুতোর মধ্যেই সাদা রঙের লকেটটা কি? সাধুর চোখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল, বুঝতে পারল। মুহূর্তের মধ্যেই তার রক্ত যেন শুকিয়ে এসেছে। তার শরীরের সমস্ত রক্ত গিয়ে মুখে জমা হলো। সে একটা লাফে আমার উপর ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু আমি গড়িয়ে একবার সরে এসে সে সুতোয় বাঁধা লকেটটা ছুড়ে দিয়েছি জঙ্গলের মধ্যে। সাধু আসতে চেয়েছিল, কিন্তু তার আগেই সেই স্ত্রী লোকটির ভয়ঙ্কর রূপ আমি দেখতে পেলাম। তার সেই টানা টানা দুটো চোখ, পাতলা ঠোঁট, লম্বা নাকের বদলে গোটা শরীরটা কেমন যেন বিভৎস হয়ে এসেছে।
কালো দুটো চোখ, নাক আর মুখের জায়গায় যেন গভীর কালো ফুটো। তার মাথার চুলগুলো কেমন যেন রুক্ষভাবে মাথার সঙ্গে লেপ্টে রয়েছে। পরনের সেই সাদা শাড়ি ছিন্ন হয়ে এখানে ওখানে লজ্জা নিবারণ করতে যেন ব্যর্থ হয়েছে। কতবার বলেছিলাম আমায় ছেড়ে দে, আমায় ছাড়িসনি আমায়। আজ তোর পাপের ফল তুই পাবি। সঙ্গে সঙ্গে আরো একটা দৃশ্য দেখতে পেলাম। স্ত্রী লোকটির মাথাটা এবার তার ধর থেকে যেন আস্তে আস্তে আলাদা হয়ে গেল। তার মাথাটা চলে এলো তার হাতে। তার কাটা গলার কাছ থেকে রক্ত বেরিয়ে আসছে যেন। সাধু কেমন যেন ভয় পেয়ে গেছিল। সে মাটি থেকে উঠে কোনো রকমে সামনের দিকে দৌড়ে পালাবার চেষ্টা করতেই দেখতে পেলাম যে সাধু আমার সঙ্গে এখানে এসেছে, এখন সে এসে দাঁড়িয়েছে ওইখানে, তার হাতে সেই খাড়া। এত সহজে তো এখান থেকে পালাতে পারবি না, আজ তোর শেষ দিন। কথাটা বলে সেই সাধু হাতের খাড়াটা দিয়ে একটা আঘাত করলো সাধুর হাতের কাছে। হাতের কাছে কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে সে ছিটকে এলো পেছনের দিকে। আমি ততক্ষণে একপাশে সরে গেছি। এমন ব্যাপার যে হবে তা তো আমি বুঝতে পারিনি। সাধু মাঝখানে পড়ে গেল। একটা ভয়ঙ্কর মূর্তি আর সেই সাধুর হাতের খাড়া, এই দুই যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল একটু একটু করে। তার নিষ্প্রাণ শরীরটা পড়ে রইল সেই কুঁড়ে ঘরের সামনে। আমি সাধুকে কিছু বলতে যাব, এমন সময় দেখি সাধুর দুটো চোখও আগের মতো হয়ে গেছে। কালো দুটো মার্বেলের বল যেন তার চোখের মধ্যে রয়েছে। তার মুখের ভেতরের গহ্বরটা কালো, আবার মাথার ভেতরটা কেমন যেন হয়ে এলো। কিছু বলার আগে সেই সাধু বলে উঠল, জানি তোমার মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে তারানাথ, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমায় আমি হয়তো দিতে পারবো না। তবে মনে রেখো, যা কিছু হয়েছে তা সব কিছু ভালোই হয়েছে, এর মধ্যে তোমার কোনো দোষ নেই। বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না। শুধু ওই যে ওইখানে সেই সুতোটা আর তার মাথায় বাঁধা সাদা রঙের লকেটটা, ওইটা তুমি আগুনে পুড়িয়ে দিও, না হলে মুক্তি হবে না ওর। আমি কিছু বলার আগে সেই সাধুর শরীরটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। পেছনের দিকে তাকাতেই দেখতে পেলাম সেই স্ত্রীলোকটি তখনও দাঁড়িয়ে আছে। তার আগের রূপ ফিরে এসেছে। সে শান্ত গলাতেই বলল, আমি জানতাম তুমি উদ্ধার করতে পারবে আমাদের, তাই তো ইচ্ছে করেই তোমায় নিয়ে এসেছিলাম। আমায় ক্ষমা করো। তোমার সঙ্গে যা করেছি আমার কিছুই করার ইচ্ছা ছিল না, তবে তোমার জন্যই আমি মুক্ত হব। আমার চোখের সামনে সেও মিলিয়ে গেল। সেই রাতটা আমি সেখানে কোনো রকমে কাটিয়ে দিয়েছিলাম। পরদিন সকালে সাধুর মৃতদেহটা দেখতে পেলাম জঙ্গলের মধ্যে। কোনো রকমে সেই কালো সুতোর বাঁধা লকেটটা খুঁজে পেলাম এবং তাকে জ্বালিয়ে দিলাম। কি মনে হতে সাধুর মৃতদেহটা টানতে টানতে কাঠকুটো জড়ো করে সেটাকে আগুন জ্বালিয়ে দিলাম আর বেরিয়ে চলে গেলাম গ্রামের দিকে। মাথার মধ্যে অনেক কিছুই চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। গ্রামে গিয়ে প্রথম যে বাড়ি পেলাম তাতেই আশ্রয় নিলাম। কিছু খাওয়া দাওয়ার বিশ্রামের পরে সেই বাড়ির গৃহস্থকে গোটা ঘটনাটা খুলে বলতেই সে অবাক হয়ে বলল, আপনি কমলিনীর কথা বলছেন? কমলিনী আমাদের গ্রামেরই বউ ছিল। কমলিনীর স্বামী মারা যাওয়ার পর তারপর শ্বশুরবাড়ির লোকেরা তাকে দূর করে দিল। ছেলেকে নিয়ে সে ওই গ্রামের বাইরের পথে চলে গিয়েছিল। তারপর যে সে কোথায় থাকতো সে কথা কেউ জানে না। কমলিনীর এক ভাই ছিল, যেবার কমলিনীকে তাড়িয়ে দেয়া হলো তার বছরখানেক পর কমলিনীর স্বামী এখানে এসেছিল। তখন তার সাধুর বেশ। সমস্ত কথা শুনে সে ভীষণ রেগে যায়।
সেও তার শ্বশুরবাড়ির লোকেদের সাপসাপান্ত করে সেখান থেকে সে বেরিয়ে পড়েছিল, সেই জঙ্গলে গিয়েছিল শুনেছি। তারপরে আর তো কিছুই জানি না। কি হয়েছিল আপনি কিছু জানেন? আমি অবাক হলাম। ওই জঙ্গলে যা যা হয়েছিল তার সব কিছুই আমি গৃহস্থকে বললেও সেই তান্ত্রিকের মৃত্যুর কথা আমি বলিনি। তবে বুঝতে পারছিলাম ওই স্ত্রী লোকটি আসলে কমলিনী, আর ওই সাধুই হলো তার ভাই। তো ওরা দুজন যে মারা গেছে অনেক আগে তা বুঝতে আমার অসুবিধে হচ্ছিল না। তাহলে কি প্রতিশোধ নেওয়ার জন্য কমলিনীর ভাই অর্থাৎ সেই সাধু বাবা আমার সাহায্য নিয়েছিল? কিন্তু সেটাই যদি হয় তাহলে আমি কেন কিছু বুঝতে পারলাম না। কেন প্রথমত কমলিনী আর দ্বিতীয়ত তার ভাই এই দুই প্রেতের সঙ্গে আমি কেন সাক্ষাৎ করলাম? আমি কিছুই বুঝতে পারলাম না। হতে পারে যে ওই স্থান এমন কোনোভাবে অভিশপ্ত হয়েছিল যাতে সেই স্থানে পা রাখার পর আপনার দেবত্ব শক্তি অকেজো হয়ে যায়। আপনি তো নিজেই বলেছেন কোথাও কোথাও অশুভ শক্তি। আমার কথা শেষ হওয়ার আগেই তারানাথ আকাশের দিকে তাকিয়ে বলল, হয়তো তাই, আবার হয়তো কেউ চেয়েছিল আমি যাতে কিছুই না বুঝি। গল্প শেষ হতেই আমরা আর অপেক্ষা করলাম না, রাস্তায় বেরিয়ে এলাম। বৃষ্টি তখন কিছুটা ধরে এসেছে। বেশি দেরি হলে যদি আবার বর্ষণ শুরু হয় তাহলে হয়তো ফেরার ট্রাম পাবো না। এই কথা ভেবেই সেদিন আর থাকিনি আমাদের মটলেনের আস্তানায়। কেমন লাগলো আজকের এই গল্প? আপনাদের মনের কোণে আমরা থেকে যেতে চাই চিরদিন। আমাদের সেই ইচ্ছায় আমরা কতটা সফল হয়েছি সে কথা যদি আপনারা আমাদেরকে বলেন তবে আমরা সত্যিই খুশি হব। আপনাদের যে আশা রয়েছে আমাদের প্রতি সে বিষয়ে উপযুক্ত হয়ে উঠতে পারলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।